আমাদের আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প গঞ্জের মানুষ। রাজা ফকির চাঁদের ঢিবির উপর দিনটা শেষ হয়ে গেল। একটা একা শিরিষ গাছ সিকে মাইল লম্বা ছায়া ফেলেছিল। সেই ছায়াটাকে গিলে ফেলল আঁধার রাতের বিশাল পাখির ছায়া। ফকির চাঁদের সাত ভরা মোহর আর বিস্তর সোনাদানা হিরে জহরত সব ওই ঢিবির ভেতর পোতা আছে। আর আছে ফকির চাঁদের আস্ত বসত বাড়িটা। ঢিবির ওপাশ দিয়ে রেল লাইন, এপাশ দিয়ে রাস্তা, পাথরকুচি ছড়ানো, গাছগাছালির ছায়ায় ভরা। এখন একটু অন্ধকার মতো হয়ে এসেছে। শীতের থম ধরা বিকেলে একটু ধোঁয়াটে মতো চারধার। রাস্তার পাথরকুচিতে চটি ঘষ্টানোর শব্দ উঠছে। রবারের হাওয়ায় চটি এই পর্যন্ত 7 বার ছিঁড়েছে, তবু ফেলে দেয়নি নদিয়া কুমার। তো এই সন্ধ্যের ঝোঁকের আলো আধারে নদিয়া যায় না নদিয়ার বউ যায় তা ঠাহর করা মুশকিল। ভেলুরামের চোখে ছানি আসছে। নাতি খেলারাম বীরপাড়া গেছে তাগাদায়। সে এখনো ফেরেনি দেখে চৌপথিতে গিয়ে খানিক দাঁড়িয়ে দেখে এলো ভেলু। বীরপাড়ার একটা বাস এসে ছেড়ে গেল। এই গাড়িতেও আসেনি। আরো খানিক দাঁড়িয়ে থাকলে হতো। নাতিটার জন্য বড্ড চিন্তা ভাবনা তার। কিন্তু ভেলুরাম দোকান ছেড়ে বেশিক্ষণ বাইরে থাকতে ভরসা পায় না। তার ছেলে শোভারাম চোটটা বদমাশ হয়ে গেছে। 1 নম্বরের হেডকোর। নেশা ভাঙ আর আওরাত নিয়ে কারবার করে। বহুকাল আগে শোভারামের বউ পালিয়ে গেছে। ভেলু কেবল নাতিটাকে রেখে শোভারামকে ঘরের বার করেছে। কিন্তু ছেলে মহা হেডকোর, দুনিয়ার কাউকে ভয় খায় না। দরকার পড়লেই এসে ভেলুর দোকানে হামলা করে মাল করে চেকে নিয়ে চলে যায়। তাই চৌপতি থেকে পা চালিয়ে ফিরছিল ভেলু। রবারের চটির আওয়াজে দাঁড়িয়ে গেল। নদিয়া যায় না নদিয়ার বউ যায়? মুশকিল হলো নদিয়ার বউ আজকাল মাল কোচা মেরে ধুতি পরে, পিরান গায়ে দেয়, চুলো ছেটে ফেলেছে। কে বলবে মেয়ে মানুষ? হাতে চুড়ি বালা শীতে সিঁদুর কিচ্ছু নেই। রাত বেরিতে লোকালয়ে ঘুরে বেড়ায়। তার ধারণা হয়েছে যে সে পুরুষ মানুষ আর কালী সাধক। অবশ্য কালীর ভরও হয় তার উপর। শুধু ভেলু কেন, গঞ্জের সবাই নদিয়ার বউকে ভয় খায়, নদিয়া নিজেও। ভেলু শেষ বেলার আকাশের খয়েটে আলোটুকু চোখে সহ্য করতে পারে না। চোখে হাত আড়াল দিয়ে দেখে বুঝে ভয়ে ভয়ে বলে, কে, নদিয়া নাকি? হয়। নদিয়া উত্তর দিল। কোন ভাগে যাচ্ছ? বাজারের দিকেই। চলো একসঙ্গে যাই। চলো। দুজনে একসঙ্গে হাঁটে। ভেলুরামের নাগরা জুতোর ঠন ঠন শব্দ হচ্ছে। ফ্যাস ফ্যাস করছে নদিয়ার চটি। ভারী দুঃখী মানুষই নদিয়া। বউ যদি পুরুষ ছেলে হয়ে যায় তো পুরুষ মানুষের দুঃখ ঝুড়ি ভরা। কিন্তু ওই 7 জায়গায় ডিম সুতোর বাঁধনওয়ালা হাওয়াই চটি দেখে কেউ যদি নদিয়ার দুঃখ বোঝবার চেষ্টা করে তো সে আহাম্মক। নদিয়ার দুঃখ ওই চটি জুতোয় নয় মোটেই। দুটো মদ্য হালুইকর নদিয়ার শ্রী শ্রী সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডারে দুবেলা খাটে। গঞ্জে বলতে গেলে ওই একটাই মিষ্টির দোকান। আরো কয়েকটা নদিয়ার ভাত মারবার জন্য গজিয়েছে বটে, তবু নদিয়ার বিক্রি বাটাই সবচেয়ে বেশি। দোষের মধ্যে লোকটা কৃপণ। জামাটা জুতোটা কিনবে না, পকেটে পয়সা নিয়ে বেরোবে না, চটি ছিঁড়লে সেলাই করে পড়বে। বউ কি সাধে পুরুষ সাজে? যে যার নিজের জ্বালায় মরে। নদিয়া যেতে যেতে কাঁদুনি গাইতে লাগলো। সামনের অমাবস্যায় আমার বাড়িতে মৎসব লাগবে, বুঝেছ? আমার বউ নিজের হাতে পাঠা কাটবে। শুনেছ কখনো মেয়ে ছেলে পাঠা কাটে? দেহাতি ভেলুরামের 3 পুরুষের বাস এই গঞ্জে। সে পুরো বাঙালি হয়ে গেছে। তবু মাঝে মাঝে অভ্যাস রাখার জন্য সে 2-4টে হিন্দি কথা ভেজাল দিয়ে নির্ভুল বাংলা বলে। যেমন এখন বলল, নদিয়া ভাই, আওরত তোমার কোথায়? ও তো বেটা ছেলে হয়ে গেছে, সোচো মা। তুমি তো বলবেই, আমি মরি সখাত সলিলে, তোমরা মাগনার মজা দেখছো। ভেলুরাম নাগরার শব্দে যথেষ্ট পৌরুষ ফুটিয়ে বলল, ও মেয়ে ছেলেকে সোজা রাখতে হলে 4 জুতি লাগাতে হয়। বলে থেমে গিয়ে নিজের একখানা পা তুলে পায়ের নাগরা নদিয়া কুমারকে দেখিয়ে বলল, এই শোন জুতি চাই। কিন্তু তুমি জুতি লাগাবে কি? তোমার তো একজোড়া ভালো জুতি নেই। ওই রকম কুত্তার কারের মতো লটর ফটর হাওয়াই চুটি দিয়ে কি জুতো মারা যায়? রাখো রাখো। নদিয়া ধমকে ওঠে। শোভারামের মা যখন নোড়া তুলে তাড়া করেছিল তখন তো বাবু ন্যাচ দেখিয়েছিল, বুড়ো ভাম কোথাকার। ভেলুরাম খুব হাসে। শোভারামের মা এখন আর বেঁচে নেই। নোড়া নিয়ে তাড়া করার সেই সুখ স্মৃতিতে ভারী আহ্লাদ আসে মনে। এত আহ্লাদ যে চোখে জল এসে যায় ভেলুরামের।
আনাচে কানাচে শোভারাম কুকুর বেড়ালের মতো ঘুরঘুর করে। এমন অবস্থা ছিল না যখন মা গন্ধেশ্বরী জীবিত ছিল। তখনও বাপটা খড়মটা হুড়কোটা দিয়ে পেটাতো বটে, কিন্তু তবু সংসারের বার করতে সাহস পেত না। মা গন্ধেশ্বরীকে ভূত প্রেত পর্যন্ত ভয় পেত। কাবুলিওয়ালা কি দারোগা পুলিশ কেউ গ্রাহ্য করতে না গন্ধেশ্বরী। ভেলুরাম তো সেই তুলনায় ছাড় পোকা। সেই গন্ধেশ্বরী ছিল শোভারামের সহায়। তখন শোভারামের মনখানা সবসময় এই গান গাইতো, লুট পড়েছে লুটের বাহাল লুটে নেড়ে তোরা। তাই বটে, বাপ ভেলুরামের পাইকারি মশলাপাতি, মনোহারি জিনিসপাট, তামাক পাতা, তেলের বীজ ইত্যাদির কারবার থেকে সে মনের আনন্দে লুট করত। বকা ছেলেদের সঙ্গে বিড়ি খেতে শিখেছিল স্কুলের প্রথম দিকটায়। ক্লাস 3-তে উঠলে লেখাপড়া সাঙ্গ হলো। মাস্টাররা মারে বলে মা গন্ধেশ্বরী স্কুল থেকে ছাড়ান করালো। বাপের সঙ্গে কিছুদিন কারবার বুঝবার চেষ্টা লেগেছিল, ভালো লাগতো না। বাপটা পারেও বটে, 2 পয়সা 4 পয়সার হিসেব নিয়ে পর্যন্ত মাথা গরম করত। শোভারামের এসব পোষায় না। বয়সকালে বউকে গাওনা করে দেহাত থেকে আনালো মা, কিন্তু সে বউয়েরও কিবা ছিল। শোভারাম ইতিমধ্যে বখাটিদের সঙ্গে ভিড়ে বিস্তর মেয়ে মানুষের স্বাদ সংগ্রহ করেছে। দেহাতি মেয়ে বড্ড নোনতা, ভারী ঝাঁজ তাদের হাব ভাবে। সেটা অপছন্দ ছিল না শোভারামের, কিন্তু বউয়েরও তো পছন্দ বলে কিছু আছে। শোভারাম নেশার ঘুরে পড়ে গেছে। গাঁজা ভাঙ তো আছেই, বোতলের নেশাও ধরে ফেলেছে কবে। মেয়ে মানুষটা টিকটিক করত। খেলারাম হওয়ার পর থেকেই বাড়িতে দাঙ্গা হাঙ্গামার উপক্রম। মা গন্ধেশ্বরী তখনও সহায়। ছেলের বউয়ের তেজ দেখে উদুখুলের কোঁত কাটা দিয়ে আচ্ছাসে ছেড়ে দিল। সে পেটানো দেখে শোভারাম মুগ্ধ। মায়ের পায়ের ধুলো জিভে ঠেকিয়েছিল সেদিন। বছর খানেকের খেলারামকে ফেলে বউ ভেগে গেল 6 মাস পর। বাপ ভেলো অবশ্য বরাবরই শোভার বিপক্ষে। তককে তককে ছিল কবে গন্ধেশ্বরী মরে। সেই ইচ্ছা পূরণ করে শোভারামকে জগৎ সংসারে একেবারে দিকদারির দরিয়ায় ছেড়ে গেল বছর মা গন্ধেশ্বরী সধবা মরল। গন্ধেশ্বরীর শ্রাদ্ধের দিন পার হতে না হতেই ভেলুরাম মহা হাঙ্গামা বাঁধায়। শোভারাম কিছু প্রতিবাদ করেছিল, কিন্তু বাপ ভেলুরাম মহকুমায় গিয়ে এসডিও সাহেবের কাছে পর্যন্ত ছেলে বিরুদ্ধে দরবার করে। লজ্জায় ঘেন্নায় শোভারাম গৃহত্যাগ করে। কিন্তু ঘর ছাড়লেই কি, তীর পায়ের বস্তিতে জগনের ঘরে একরকম আদরই আছে শোভারাম। কিন্তু সে আদরে তো মাল করি আসে না। নেশা ভাঙার কাহাতক ভিক্ষে শিক্ষে করে চলে। কাজবাজ বলতে কিছুই নেই, রোজগার পাতি ঢুঢু, চুরি চামারিও বড় সহজ নয়। মহকুমা সদরে গিয়ে অনেক ঘুরঘুর করেছে, কেউ কাজ দেয় না। 3-4 বাড়িতে চাকর কেটেছিল, চুরি করে মারধর খেয়ে পালিয়ে এসেছে। পুলিশও খোঁজ খবর করছে। বড় অব্যবস্থা চারদিকে। চুরির লাইনে পাকাপাকি ভাবে ঢুকে পড়ার বাসনা ছিল, কিন্তু নেশা ভাঙ করে শরীর আর রস নেই। হাত টাত কাঁপে, বুক ধরফর করে, মাথা গুলিয়ে যায়। মদনা চোরকে দেখে সে বুঝেছে যে চুরিও বড় সহজ কাজ নয়। সংযম চাই, ত্যাগ চাই, আত্মবিশ্বাস আর বুদ্ধি চাই। মদনা রোজ সকালে ব্যায়াম করে, ঘোড়ার মতো ছোলা খায়, নেশা টেশাও বুঝে সমঝে করে। তাছাড়া সে নানান মন্ত্র জানে, ভূত প্রেত তাড়ানোর মন্ত্র, কুকুরের মুখ বন্ধন, ঘুম পাড়ানি মন্ত্র। মদনা যে আজ বড় চোর হয়েছে সেও মাগনা নয়। যেদিকেই বড় হতে চাও কিছু গুণ থাকাই লাগবে। শোভারামের কিছুই নেই, তাই শেষ পর্যন্ত ফের ভেলুরামের গদিতেই তাকে মাঝে মাঝে চড়াও হতে হয়। কাকুতি মিনতিতে আজকাল কাজ হয় না, চোখ রাঙালে না। ভেলুরাম তার ধাক বুঝে গেছে। খেলারাম বাপকে দূর দূর করে। একটা বিলিতি কুত্তা রেখেছে, সেইটিকে লেলিয়ে দেয়। তবু 2-5 টাকা ওই বাপকে ছেলেই ছুড়ে দেয় শোভারামকে আজও। সেই অপমানের পয়সা কুড়িয়ে নিয়ে আসে শোভারাম। চোখে জল আসে। তারই বাপ, তারই ছেলে, পয়সা হকের, তবু ভিক্ষে করে রাখতে হয়। আজও গদির চারধারে ঘুরঘুর করে বাতাস শুকছিল শোভারাম। মশলাপাতির একটা ঝাঁঝাল গন্ধ এখানে। বাজারের পেছন সারির দোকান আর গুদামের জায়গাটা খুব নির্জন। খেলারামের কুকুরটা কাঠের দোতলার বারান্দা থেকে তাকে দেখতে পেয়ে চেঁচাচ্ছে। শোভারাম মুখ তুলে কুকুরটাকে দেখল। ভীষণ কুকুর। বলল, কুত্তার বাচ্চা কোথাকার। গদিতে খেলা বা ভেলু কেউ নেই, শুধু বুড়ো কর্মচারী বসে হিসেবে লাল খাতা খুলে শক্ত যোগাঙ্গ কষছে। 2-4 জন খদ্দের মশা তাড়াচ্ছে। আর খেলারামের মাস্টার শ্রীপতি কর্মকার বসে আছে উদাস ভাবে। শ্রীপতি মাস্টার লোকটি বড় ভালো, সারাদিন বসে কি যেন ভাবে। লোকে বলে গঞ্জে শ্রীপতির মতো এত লেখাপড়া জানা লোক আর নেই। কিন্তু লেখাপড়া শিখে যে জীবনে কিছু হয় না, ওই শ্রীপতি মাস্টার তার প্রমাণ।
মাইনর স্কুলে সামান্য বেতনের মাস্টারি করে। আর গোমুখ্য ভেলুরামের নাতি গজমুখ্য শোভারামের ছেলে আকাশমুখ্য খেলারামকে রোজ সন্ধ্যাবেলা 2 ঘন্টা করে পড়িয়ে মাস কাবারে বুঝি 50 টাকা পায়। আর 2 ঘন্টায় ভেলুরাম গদিতে বসে না হোক শতখানেক টাকা নাফা রোজ ঘরে তুলছে। রাম রাম মাস্টারজি, বলে শোভারাম গদির মধ্যে ঢুকে পড়ল। ভাবখানা এমন যে তারই গদি, রোজই সেখানে যাতায়াত করে। কর্মচারীটা একবার মুখ গম্ভীর করে তাকালো। হাতের কাছে ক্যাশ বাক্স, কিন্তু ওতে কিছু নেই। শোভা জানে থাকলেও ক্যাশ বাক্স তালা দেওয়া। আসল মালকড়ি লম্বা গেজের মধ্যে ভেলুরামের কোমরে পেঁচানো থাকে। শ্রীপতি মাস্টার চিনতে পারল না। অন্য মনস্ক মানুষ, চুলগুলো সব উলো ঝুলো, গায়ে ইস্তেরি ছাড়া জামা, ময়লা ধুতি। উদাস চোখে চেয়ে বলল, কন হে আপ? শ্রীপতি দারুণ হিন্দি বলে। প্রথম দিন খেলারামকে পড়াতে এসে সে বড় বিপদে ফেলেছিল ভেলুরামকে। খটাখট উর্দু মেশানো চোস্ত হিন্দিতে কথা বলে যাচ্ছে। ভেলু হা করে চেয়ে আছে, কিছু বুঝতে পারছে না। 3 পুরুষ বাংলাদেশে থেকে আর বাঙালির সঙ্গে কারবার করে করে হিন্দি মিন্দি ভুলে গেছে কবে। উত্তরপ্রদেশে সেই কবে দেশ ছিল। মা গন্ধেশ্বরী কিছু কিছু বলতে পারত। খেলারাম এখন স্কুলে হিন্দি শিখে। শ্রীপতির হিন্দি শুনে ভয় খেয়ে শোভারাম বলে, আমি খেলারামের বাপ মাস্টারজি, আমার কথা ভুলে গেলেন আপনি? ও, বলে বিরস মুখে বসে থাকে শ্রীপতি। গঞ্জে থেকে তার জীবনটা অর্থহীন হয়ে যাচ্ছে। এমনকি সে যে এত ভালো হিন্দি জানে সেটুকু পর্যন্ত অভ্যাস রাখতে পারছে না। এমন লোকই নেই যার সঙ্গে দুটো হিন্দি বলবে। আর যার সব জ্ঞান আছে তার সেগুলো তো গেলই চর্চার ভাবে। গভীর খেলারাম এমনই ছাত্র যে মা বলতে টান বোঝে। পড়তে বসে 10 বার উঠে গিয়ে দোকানদারি করে আসছে। প্রতিটি ক্লাসে 1 2 বার ঠেক খেয়ে ক্লাস 9-এ উঠেছে। এরপরের চড়াই ঠেলে পার করা খুব মুশকিল। তবু তার দাদু ভেলুরামের বড় ইচ্ছা যে খেলারাম বিকম পাশ করে হিসেবের ব্যাপারটাই পাকা হয়ে আসুক। তাই শ্রীপতি মাঝে মাঝে ঠেস দিয়ে বলে, বুদ্ধি কম হলে কি আর বিকম হওয়া যায়? শোভারাম খুব বিনীতভাবে প্রশ্ন করে, একা বসে আছেন, খেলাটা গেল কোথায়? শ্রীপতি মুখটাকে খাট্টা করে বলে, কোথায় আর যাবে, বাকি বকেয়ার তাগাদায় বীরপাড়ানা কোথায় গেছে শুনছি। আমার 8টা পর্যন্ত টাইম, ততক্ষণ বসে উঠে যাব। সে তো ঠিক কথা, বলে শোভারাম একটু বাপগিরি ফুলিয়ে বলে, খেলারামটা লেখাপড়ায় কেমন মাস্টারজি? শ্রীপতি বলে, কিছু হবে না। শোভারাম শুনে খুশি হয়, বলে, আমি তাই বলি, ঝুটপুট ওর পিছনে পয়সা খরচা যাচ্ছে। বলতে বলতে শোভারাম চারদিকে নজর করছে। হাতের কাছে সরাবার মতো কিছুই নেই। শোভাতে হাতের কাছে ক্যাশ বাক্সটায় একটু তেরে কেটে তাক বাজায় আর মনে, বয়স কম হলো না, 45 তো হবেই। খেলারামেরও না হোক 22-24 হবে। এত বয়স পর্যন্ত এই গদিতেই কেটেছে তার। কাঠের দোতলার উপর সে জন্মেছিল বিন্দি ধাইয়ের হাতে। এই বাজারের ধুলোয় পড়ে বড় হয়েছে। ভিতর বাগে একটা উঠোন আছে, সেখানে মা গন্ধেশ্বরী আচার রোদে দিত, পাপড়ি শুকিয়ে নিত। কিন্তু এখন সে গদির বাইরের লোক। বাপ যে এত অনাত্মীয় হতে পারে কে জানতো। সন্ধে পার হয়ে গেল। ইটখোলার দিক থেকে পশ্চিমা গানের আওয়াজ আসছে। সাজবাজারে কিছু লোক নদীর মাছ কিনতে এসে বকবক করছে। তাছাড়া বাজারটা এখন বেশ চুপচাপ। শীতটা সদ্য এসেছে, এবার জোর শীত পড়বে মনে হয়। গায়ের মোটা সুতির চাদরটা খুলে আবার ভালো করে জড়ায় শুভারাম। এইসব গায়ের বস্ত্র দিয়ে শীত আটকানো সে বিশ্বাসী নয়। শীত ঝেড়ে ফেলতে 1 নম্বরের চাপানোর মতো আর কি আছে? না হয় একটা ছিলেন বোম ভোলানাথ বলে টেনে বসে থাকো। মা গন্ধেশ্বরীর হাতে ঠেঙা খেয়ে চোর বেড়াল যেমন লাফিয়ে পালাতো, শীতও তেমনি পালাবে। বাপ ভেলুরামের নাগরাজ জুতোর শব্দ 1/2 মাইল দূর থেকে শোনা যায়। সেটা শুনতে পেয়ে উঠে পড়ল শোভারাম। তালুমালে অসহায় চোখে চারদিকে আরেকবার তাকায়। কিছুই হাতাবার নেই। পাথর পোতার এক ব্যাপারী বাংলা সাবান কিনতে এসে বসে বসে ঢুলছিল। জুতো জোড়া ছেড়ে রেখেছে বেঞ্চির সামনে। বেশ জুতো, যা চকচকে নতুন, না হোক 30 টাকা জোড়া হবে। শোভারাম নিজের টায়ারের চটি আর পায়ে দিল না। দেখি না ভাব করে ব্যাপারী জুতো জোড়া পায়ে গলিয়ে বেরিয়ে এলো। একটা কাঠের বড় মুখ খোলা বাক্সে বিস্তর নোনতা বিস্কুট ভরা প্লাস্টিকের প্যাকেট। যাওয়ার সময় হাত পিছু করে 2 প্যাকেট তুলে চাদরের তলায় ভরে ফেললো। সেই সঙ্গে 1 মুঠো তেজপাতা আর 1 গোলা বাংলার সাবানও, যা পাওয়া যায়। বাপ ভেলুরামের মুখোমুখি পড়ে যেত শোভা, কিন্তু একটুর জন্য বেঁচে গেল। ভেলুরাম এখন সবজি বাজারের কাছে দাঁড়িয়ে নদিয়ার সঙ্গে কথা বলছে। জবুথবু কয়েকজন সবজিওয়ালা টেমি জেলে নিঝুম বসে আছে আলু কপি বেগুন সাজিয়ে।
ব্যবসা মানেই হচ্ছে বসে থাকা। তাই শুভারাম মানুষের ব্যবসা করা দু চোখে দেখতে পারে না। নতুন জুতো জোড়া বেশ টাইট মারছে, কয়েক কদম হাঁটলেই ফসকা পড়ে যাবে। শুভারাম খুঁড়িয়ে মেছো বাজারের দিকে অন্ধকারে সরে যায়। চটি জোড়া এই নিয়ে 8 বার ছিল। বাজারের ও প্রান্তে দোকান, এখন বেশ খানিকটা দূরে। নদিয়া ডান পায়ের চটিটা তুলে সবজিওয়ালার টেমির আলোয় দেখলো, নতুন করে ছেড়েনি। রবারের নলি দুটো যেখানে ডিম সুতোয় বাঁধা ছিল সেই বাঁধনটাই ছিঁড়েছে। সুতোওয়ালার আজকাল চোরের হদ্দ, এমন সব পচা সুতো বাজারে ছেড়েছে যে বাতাসের ভরসা হয় না। চটিটা আলোয় ঘুরিয়ে ফিরিয়ে দেখে নদিয়া, না, গোড়ালিটা হয়ে গেছে আর্ধেক, আরেক জোড়া না কিনলেই নয়। জুতো চটির যা দাম হয়েছে আজকাল। চটিটা ছেড়ায় ফের নিজেকে ভারী দুঃখী মানুষ বলে মনে হয় নদিয়ার। এই গঞ্জে তার মতো দুঃখী আর কে? চামার সীতারামের দোকানটা সবজি বাজারের শেষে। দোকান না বলে সেটাকে গর্ত বলাই ভালো। একধারে লোহার আড়ত, অন্যধারে ভুসিমালের দোকান। তার মাঝখানে বারান্দার নিচের দিকে একটা গর্ত মতো জায়গায় সীতারাম মুচির দোকান, 30-40 বছরের পুরনো। ছোট চৌকুপিটার মধ্যে চারধারে কেবল জুতো আর জুতো, সবই পুরনো জুতো। সামনের দিকে বাহার করার জন্য আবার জুতোর শাড়ি ঝুলিয়ে রেখেছে সিতুয়া। তার বউ নেই, বাল বাচ্চার কথা ওঠে না, আছে কেবল পুরনো জুতো। সে জুতোর মধ্যেই সে দিনরাত শোয়, সেখানেই রান্না করে খায়। পেল্লায় বুড়ো হয়ে গেছে সিতুয়া, তবু এখনো গর্তের ভিতর থেকে শকুনের মতো তাকিয়ে খদ্দেরদের দেখে নেয়। ছেঁড়া চটিটা নিয়ে দোকানের মধ্যে কুজো হয়ে মুখ বাড়াতে গিয়ে কপালে ঝুলন্ত কান্নাকার পুরনো জুতার একটা ধাক্কা খেল নদিয়া। এমন কপালে জুতোই মারতে হয়। ইচ্ছে করেই নদিয়া কপাল দিয়ে আরেকবার ধাক্কা মারে ঝুলন্ত জুতোয়। সিতুয়া ছেনির মতো যন্ত্র দিয়ে চামড়া কাটছে। কাঠের একটা খয়া টুকরা খসখস করে 2-4 বার ঘষে নিচ্ছে ছেনিটা। মুখ তুলতে নদিয়া বলে, দেখ বাবা, চটিটার একটা বন্দোবস্ত করতে পারিস কিনা। নদিয়া কুমার ভালো খদ্দের নয়, সীতারাম জানে। তাই গম্ভীরভাবে হাতের কাজ শেষ করে একবার খৈনির থুক ফেলে হাওয়াইটা হাতে নিয়ে ভুরু কুচকে বলে, এ তো ভিখা মাঙ্গাদের চটি, আপনি কোথায় পেলেন এটা? নদিয়া রেগে গিয়ে বলে, বড্ড বকিস বলে চিরকাল এমন রয়ে গেলি সিতুয়া, দে দুটো সুতোর টান মেরে। সীতারাম মাথা নেড়ে বলে, ফুটো হবে কোথায়, বিলকুল পচে গেছে রবার, ফিকে ফেলে দেন, নতুন কিনে নেন এক জোড়া। নদিয়া পকেটে হাত দিয়ে দেখলো, জানা কথা পয়সা নেই, পকেটে থাকেও না কোনোদিন। খরচের ভয়ে নদিয়া পয়সা নিয়ে বেরোয় না। মিনতি করে বলল, দে বাবা সারিয়ে, দোকানে গিয়ে 5টা পয়সা পাঠিয়ে দিচ্ছি। সিতুয়া তার যন্ত্র দিয়ে চুটির রবার ফুড়ে সুতো টান দিয়ে বলল, দেখবেন নদিয়া বাবু, জুতো মাথায় মুখে লেগে যাবে, অত ঝুঁকবেন না। লাগবে কি, লেগেছে, বিরস মুখে বলে। সিতুয়া মোষের শিঙের ফুটোয় যন্ত্রটা ঢুকিয়ে বের করে সে ঘুষ ঘুষ রবারের ফুটো করতে করতে বলে, বাবু লোকেরা মাথা নিচু করতে জানে না তো, তাই ওইসব জুতো তাদের কপালে লাগে। হ্যাঁ, ব্যাটা ফিলোসোফার, বলে নদিয়া। তারপর চটি পরে ফটাফট কাপ্তানের মতো হাঁটে। দিনটাই খারাপ। খড় কাটাই কলের সামনে নদিয়ার বউ দাঁড়িয়ে আছে। দৃশ্যটা আগে সহ্য হতো না, আজকাল শুয়ে গেছে। বউয়ের চেহারা দেখলে ভিড়মি খেতে হয়। মাথায় টেরিকাটা পুরুষ মানুষের চুল, পরনে পাঞ্জাবি ধুতি, পায়ে চপ্পল, বাঁ হাতে ঘড়ি। দাড়ি গোফ নেই বলে খুবই ডেপো ছোকরার মতো লাগে দেখতে। চেহারাটা মন্দ ছিল না মেয়ে মানুষ থাকার কালে। বুকটা ন্যাকড়া জড়িয়ে চেপে বেঁধে রাখে, তাই এখন আর মেয়ে মানুষের চিহ্ন কিছু বোঝা যায় না। বউকে দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়ে নদিয়া, মুখটা অন্য ধারে ঘুরিয়ে নেয়। সেই ঘটনার পর বছর ঘুরে গেছে। একদিন মাঝরাতে দুঃস্বপ্ন দেখছিল নদিয়া। সময় খারাপ পড়লে মানুষ স্বপ্নটাও ভালো দেখে না। তো সেই দুঃস্বপ্নের মধ্যেই একটা লাথি খেয়ে জেগে উঠে হাঁ করে রইল। তার বউ মন্দাকিনী তার নাম ধরে ডাকছে, ওঠ, ওঠে নদিয়া। নদিয়ার মুখের মধ্যে একটা মশা ঢুকে পিনপিন করছিল, সেটাকে গিলে ফেলে নদিয়া ফের হাঁ করে থাকে। দেখে বউ মন্দাকিনী মস্ত কাঁচি দিয়ে চুল সব মুড়িয়ে কেটে ফেলেছে। ঘরের মেঝেময় মস্ত মস্ত লম্বা সাপের মতো চুলের গুছি। নদিয়ার ধুতি পড়েছে মালকোচা মেরে, গায়ে গেঞ্জি। তাকে জেগে উঠতে দেখে হাতের কাঁচিটা নেড়ে বলল, খবরদার, আজ থেকে আর আমাকে মেয়ে মানুষ ভাববি না, মা কালী স্বপ্ন দিয়েছে, আজ থেকে আমি তার সাধক। নদিয়ার তেড়ে উঠে বউয়ের চুলের মুঠি ধরতে গিয়েছিল, কিন্তু সে আর ধরা হলো না। চুল পাবে কোথায় ধরার মতো? তাছাড়া বড় কাঁচিটা এমন ধারা ঘোরাচ্ছিল যে খুব কাছে যেতে নদিয়ার সাহস হয়নি। সেই থেকে তার বউ মন্দাকিনী পুরুষ মানুষ মেরে গেল। বাড়িতে থাকে, নদিয়ার পয়সাতেই খায় পরে,
কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক কিছু মাত্র নেই। পড়শিরা ডাক্তার কবিরাজ করতে বলেছিল, সে অনেক খরচের ব্যাপার। তবু নদিয়া শশধর হোমিওপ্যাথকে দিয়ে চিকিৎসা করিয়েছে। কিন্তু ওষুধ খাবে কে? সে বড় কাঁচিটা অস্ত্র হিসেবে সবসময় কাছে কাছে রাখে মন্দাকিনী। কাছে যেতে গেলেই সেটে তুলে তাড়া করে। এখন ওই খড় কাটাই কলটার কাছে দাঁড়িয়ে আছে। এখন ওর কোমরে পাঞ্জাবির আড়ালে কাঁচিটা গোজা আছে। নদিয়া জানে বেটা ছেলে মন্দাকিনীর দিকে যতদূর সম্ভব না তাকিয়ে জায়গাটা পেরিয়ে যাচ্ছিল নদিয়া। সময়টা খারাপ পড়েছে। শীতুয়া চামার 5টা পয়সার খয়রাতিতে ফেলে দিল। এখন এই হাওয়াইটা যদি ফেলে দিতেই হয় আর নতুন এক জোড়া কিনতেই হয়, তো এই 5টা পয়সা না হোক খরচা হলো। নদিয়া, বউ ডাকলো। নদিয়া এক পলক তাকিয়ে চলে যাচ্ছিল। তবু মন্দাকিনী ফের হেঁকে বলল, শুনে যা বলছি, নইলে কুরুক্ষেত্র করব। মেয়ে মানুষের স্বভাব যাবে কোথায়? ঝগড়ার ভয় দেখাচ্ছে। তবু নদিয়া কান পাততে উৎসাহ পায় না। ফকির চাঁদের ডিবির ওপর নাকি মায়ের মন্দির তুলে দিতে হবে, মায়ের স্বপ্নাদেশ হয়েছে। প্রায়ই হয় এসব কথা কানে তুলে কোন আহাম্য। মন্দাকিনী পেছন থেকে এসে পিরান টেনে ধরল, ঘন শ্বাস ফেলে বলল, তোরটা খাবে কে শুনি? ছেলে নেই, পুলে নেই, নির্বংশ হারামজাদা। কবে থেকে মায়ের মন্দিরের জন্য 10,000 টাকা চেয়ে রেখেছি। রক্তভূমি হয়ে মরবি যে। ফস করে নদিয়ার মাথায় বুদ্ধি আসে। বাই করে ঘুরে মুখোমুখি তাকিয়ে বলে, ছেলে পুলে নেই তো কি হবে? হবে? ভারী অবাক হয় মন্দাকিনী। কাঁচির জন্য বুঝি কোমরে হাত চালিয়ে দেয়। আলবাত হবে। সদরে মেয়ে দেখে এসেছি, বৈশাখে বিয়ে করব। দেখিস তখন হয় কি না হয়। তোর মতো বাজা কিনা সবাই। এত অবাক হয় মন্দাকিনী যে আর বলার নয়। কাঁচিটা টেনে বার করতে পর্যন্ত পারে না। তার মুঠি আলগা হয়ে নদিয়ার পিরানের কোণটা খসে যায়, আর নদিয়ার চটি ফটফটিয়ে হাসে। না, নদিয়ার মতো দুঃখী আর কেউ নেই। দোকানে এসে দেখে ভেলোর অপদার্থ ছেলে শোভারাম চায়ের ভাড় হাতে বসে আছে। দৃশ্যটা দেখেই নিজের দুঃখের ব্যাপকতা বুঝতে পারে নদিয়া। ওই যে চায়ের ভাঁড়, ওর দাম কখন উসুল হবে না। গঞ্জের 1 নম্বর হোক্কর হলো ওই শুভারাম। খাবে, খাতায় লেখাবে, কিন্তু কোনোদিন দাম শুধবে না। বেশি কিছু বলাও যায় না। কবে রাত বিরাতে এসে দলবল নিয়ে চড়াও হয়। বাবা কেলে পুরনো তুষের চাদরটা গা থেকে খুলে সযত্নে ভাঁজ করে রাখলো নদিয়া। পা ধুয়ে এসে ছোট চৌকির উপর বিছানায় ক্যাশ বাক্স নিয়ে বসলো। টিকে ধরিয়ে পেতলের ধূপদানিতে ধোঁয়া করে অনেকক্ষণ গণেশ বাবাকে প্রণাম ঠুকলো। দুনিয়ার সব মানুষের বুদ্ধিশুদ্ধি হোক বাবা। শীতে খদ্দের বেশি বেড়ে না, দোকান ফাঁকাই। নদিয়া ভারী দুঃখী মানুষ। ঠাকুরের পেন নাম ভালো করে শেষও হয়নি, শুভারামটা চটির খোটা দিল। এ কি গো নদিয়া দা, তোমার চটির হালটা এরকম হলো কবে? এ পরে বেড়াও নাকি? খবরদার রবারের চুটি পড়ো না, চোখ খারাপ হয়। আর ওই কুকুরে খাওয়া চুটি ভদ্রলোকে পড়ে। শুভারামের পায়ে নতুন জুতো। নদিয়া আর চোখে দেখে, বেশ বাহারি জুতো। চামড়ার উপর মাছের আঁশের মতো নকশা তোলা রংটাও ভালো। নদিয়ারই সময় খারাপ পড়ে গেছে। শ্বাস ফেলে বলে, নতুন কিনলি বুঝি জুতো জোড়া? শুভারাম বিস্তর রংঢং দেখিয়ে বলে, ঠিক কেনা নয় বটে। শুভারাম ভেবে চিন্তেই বলে, কারণ সে নিজের পয়সায় জুতো কিনেছে, এটা নদিয়া বিশ্বাস নাও করতে পারে। নদিয়া রসিকতা শুরু করে, কিনিসনি? তবে কি শ্বশুর বাড়ি থেকে পেলি, নাকি সেসব দিয়ে জুতো চুরি পর্যন্ত শুরু করেছিস? অপমানটা হজম করে শুভারাম, কিন্তু লোক চড়িয়েই সে খায়। খামোখা চোটে লাভ কি? ভালো মানুষের মতো বলে, না গো নদিয়াদা, সেসব নয়। গেল হপ্তাহে বৈরাগী মন্ডলের হয়ে সদরে একটা সাক্ষী দিয়ে এলাম। টায়ারের চটিটা ফেসে গিয়েছিল হোঁচট খেয়ে, তো বৈরাগী মন্ডল জুতো কিনে দিল। কিন্তু তখন তাড়াহুড়োয় খেয়াল করিনি, মনে হচ্ছে এক সাইজ ছোট কিনে ফেলেছি। বেদম টাইট হচ্ছে, দেখো তো তোমার পায়ে লাগে কিনা। বলে শোভা জুতো খুলে এগিয়ে দেয়। নদিয়া উদাস হয়ে বলে, লাগলেই কি, ওসব বাবুগিরি কি আমাদের পোষায়? শোভারাম অভিমান ভরে বলে, তুমি চিরকালটা একরকম রয়ে গেলে নদিয়াদা। তাই তো তোমার বউ ওরকম ধারা বেটা ছেলে হয়ে গেল। না তো, পরে দেখো, পায়ে লাগলে এমনি দিয়ে দেবো। 30 টাকায় তো কেনা, তো সে কত টাকায় তো জলে যায়। পরে দেখো। নদী এবার একটু নড়ে, বলে, কত টাকা বললি? শোভারাম হাসে, বলে, 30 টাকা। মুচ্চা যেও না শুনে, ওর কমে আজকাল জুতো হয় না। নদিয়া উঠে এসে জুতো জোড়া পায়ে দিল। পামশুর মতোই, কিন্তু ঠিক পামশুও না, বেশ নরম চামড়া। 2-4 পা হেঁটে দেখলো নদিয়া, আরে বাহ, দিব্যি ফিট করেছে তো। এই শীতে পায়ে বড় কষ্ট। চামড়া ফেটে হাঁ করে থাকে, ভিতরে ঘা,
তাতে ধুলো ময়লা ঢুকে কষ্ট হয়। তাছাড়া পাথরকুচির রাস্তায় অসমান জমিতে পা পড়লে হাওয়াই চুটিতে কিচ্ছু আটকায় না, ব্রহ্মরন্ধ্র পর্যন্ত ঝিলিক দিয়ে ওঠে যন্ত্রণায়। এই জুতো জোড়া পরেই নদিয়া টের পেল আরাম কাকে বলে। পায়ে গলিয়ে নিলেই পা দুখানা ঘরবন্দি হয়ে গেল। ধুলো ময়লা পাথরকুচি কিংবা শীত কিছুই করতে পারবে না। শুভারাম খুশি হয়ে বলে, পাগো নদিয়া দা, জুতো জোড়া যেন তোমার জন্যই জন্মেছিল। আমাদের ছোট লোকি পায়ে কি আর ওসব পোষায়? তুমিই রেখে দাও, আমি না হয় এক জোড়া টায়ারের চুটি কিনে নেব। বাজারের ওদিকে মহিন্দির টায়ারের চুটির পাহাড় নিয়ে বসে আছে। নদী একটু দ্বিধা করে বলল, টায়ারের চুটি কি সস্তা নাকি রে? বলে বরং আমিও এক জোড়া। আরে না না, শুভারাম মাথা নেড়ে বলে, সে বড় শক্ত জিনিস, তোমার পায়ে দিলে ফুসকা পরে কেলেঙ্কারি হবে, কড়া জীবনে সারবে না। ওসব কুলি মজুরির জিনিস, তুমি এটাই রেখে দাও। যা হোক 10-20 টাকা দিয়ে দিও, তোমার ধর্মের যা সর। সঙ্গে সঙ্গে নদিয়া জুতো জোড়া খুলে ফেলে বলে, ও বাবা, বলিস কি সব্বনেশে কথা, টাকাত কোথাকার, 10-20 টাকা পায়ের পিছনে খরচ, আমি 8 টাকা ধুতি পরি। শুভারাম অপলকে খানিক্ষণ চেয়ে থাকে নদিয়ার দিকে, তারপর খুব ধীরে বলে, তোমার লাভের গুড় পিঁপড়ে খাবে নদিয়া দা। ফোত হয়ে যাওয়ার আগে নিজের আত্মাটাকে একটু ঠান্ডা করো, খাও না পরো না, এই কিরম ধারে রোগী তুমি। দুনিয়া কত কি আরামের জিনিস চমকাচ্ছে, তুমি কেবল নিভে যাচ্ছ। নদিয়া না না করে, আবার জুতোটা তার বড্ড ভালো লেগেছে। ফের ছাড়া জুতো পায়ে পরে দেখে, বড় বাহার, আরামও কম কি। সেই কবে ছেলেবেলায় বাবা জুতো কিনে দিত, তখন পড়েছে। নিজে রোজগার করতে নেমে আর বাবুগিরি হয়নি। বলল, 10 টাকা যে বড্ড বেজায় দাম চাইছিস রে। 10 কি বলছো? 20 টাকা না হয় 15 দিও, সেও তো মাগনাই হলো প্রায়। নেহাত জুতো জোড়া আমার ছোট হয় আর তোমারও ফিট করে গেল, নইলে এখনো বাজারে ঘুরলে 20-25 টাকায় বেচতে পারি। 12 টাকা দিব, ওই শেষ কথা, যা ও মাসে নিবি। হ্যাঁ হ্যাঁ করে হাসে শুভারাম, বলে, 12? তার চেয়ে এমনি নাও না, বেলুরামের বেটা অনেক টাকা দেখেছে, বুঝলে নদিয়াদা। সব শেষে 13 টাকা রফা হলো। অবশ্য তাতে শুভারামের এক তিলও ক্ষতি নেই, যত তাড়াতাড়ি মাল পাচার করা যায়, নইলে বাংলা সাবান কিনতে আসা লোকটা বাজারময় হাল্লা চিল্লা ফেলে দেবে। নগদ 13 টাকা নিয়ে শুভারাম অন্ধকারে সাত করে মিলিয়ে গেল। নদিয়া জুতো জোড়া লুকিয়ে ফেললো চৌকির পাশের ছায়ায়। বলা যায় না, শুভারাম সারা চোরাই মাল যদি গছিয়ে দিয়ে থাকে তো ফ্যাসাদ হতে পারে, তাকে একটু লুকোনো। নদিয়ার পায়ে দেখলে কেউ আর পরে সন্দেহ করতে পারবে না। দোকানের কর্মচারীটা ওদিকে বসে আগুন পোহাচ্ছিল, সব শুনেছে কিনা কে জানে। নদিয়ার কোনো কাজই তো সহজ পথে হয় না, সবই যেন কেমন রাহুগ্রস্ত। তার মতো দুঃখী নদী একটা দীর্ঘশ্বাস ছাড়ে, আর চোখে একবার জুতো জোড়া দেখে নেয়, মিটপিটিয়ে হাসে। খুব দাম মারা গেছে, তবু 13টা টাকা ভাবা যায় না। কর্মচারীটা আবার জুতো কেনা সাক্ষী থাকলো না তো। দুটো গেও লোক এই সময় উত্তেজিত ভাবে এসে দোকানে ঢুকলো। রাজভোগ সিঙ্গাড়া আর চায়ের অর্ডার দিয়ে খুব গরম স্বরে কথা বলতে লাগলো। দুজনের একজনের জুতো চুড়ে গেছে ভেলুরামের গদি থেকে, তাই নিয়ে আলোচনা। যার জুতো চুড়ে গেছে তার পায়ে শুভারামের নোংরা টায়ারের চুটিটা। কান খাড়া করে শুনছিল নদিয়া, যা ভেবেছিল তাই। নদিয়ার মতো দুঃখী কমই আছে দুনিয়ায়। সে একটা শ্বাস ফেলে আর চোখে জুতো জোড়া দেখে নিল, আছে। শ্রীপতি 7:30টায় উঠতে যাচ্ছিল, এ সময় দেখে অন্ধকার ফুড়ে গরিলাটা গদিতে উঠে আসছে। 22-23 বছরের আয় জোয়ান চেহারা, যেমন মাথায় উঁচু তেমনি পেল্লায় শরীর। এই হলো তার ছাত্র খেলারাম। চেহারায় পেল্লাই হলে কি হবে, ইঁদুর যেমন বেড়ালকে ডরায়, তেমনি মাস্টারজিকে ভয় পায় খেলা। মাস্টারজি শটাং ফটাং ইংরেজি বলি ছাড়ে, কষাকষ হিন্দি বলে, খেলা তার কিচ্ছু বোঝে না। গরিলাটাকে দেখে ভারী বিরক্ত হয় শ্রীপতি। ঘড়ি দেখে বলে, মাই টাইম ইজ আপ খেলারাম, গুড নাইট। গরিলাটা ভ্যাবলার মতো মুখ করে বলে, আগে। শ্রীপতি সন্দেহবশত বলে, কি বললাম বলো তো। খেলারাম গলার কমফোর্টারটা খুলে ফেলে অসহায় ভাবে দাদুর দিকে তাকায়। ভেলুরাম গদির উপর বসে ছানি পড়া চোখে নাতির দিকে ভুরু কুচকে বলে, বল। খেলারাম ঘামতে থাকে। শ্রীপতি আনমনে বলে, কিছু হবে না। গরিলাটার বাবা একটু আগে চোখের সামনে দিয়ে এক জোড়া জুতো চুরি করে পালিয়ে গেল, একই তো রক্ত। মাথা নেড়ে শ্রীপতি বাজারে কুয়াশায় নেমে গেল। তার ভিতরে কত বিদ্যে গিজগিজ করছে, কাউকে দেয়ার নেই। আস্তে আস্তে শুনলো দাদু ফেলুরাম নাতি খেলারামকে খুব ডাকছে। কোথায় সারাটা দিন লেগেছিল চুহা কোথাকার, বীরপাড়া থেকে আসতে এত দেরি হয়।
50 টাকার মাস্টার বসে বসে চলে গেল। জুতো চুরের বেটা। বাজারটা এখন নিঝুম কুয়াশায় মাখা। একটু খয়াটে জ্যোৎস্না উঠেছে। বাতাসে একটু আষ্টে গন্ধ পায় শ্রীপতি মেছো বাজার পেরোবার সময়। তখনও কিছু লোক নদীর টাটকা মাছ নিয়ে বেচবার জন্য বসে আছে কুপি জ্বালিয়ে। এইসব লোকেরা শেলি কিটস পড়েনি, শেক্সপিয়ারের নামও জানে না, ডাস ক্যাপিটাল কিংবা রবি ঠাকুর কি বস্তু জানা নেই। আশ্চর্য, তবু বেশ বেঁচে পড়তে আছে। তবে কি ওসবই জীবনের বাহুল্য শৌখিনতা মাত্র? না হলেও চলে। সত্য বটে, একবার একজন অধ্যাপক শ্রীপতিকে বলেছিলেন, ইনফরমেশন মানে কিন্তু জ্ঞান নয়। যে লোকটা টকাটক নানা ইনফরমেশন দিতে পারে তাকে জ্ঞানী মনে করো না। যার উপলব্ধি নেই, দর্শন নেই, সে বিদ্যের বোঝা পায় বলদের মতো। উপলব্ধির ব্যাপারটায় একটু কোথায় খাপতি আছে শ্রীপতির, এটা সে নিজেও টের পায়। এই যে গঞ্জের পরিবেশ, ওই ম্লান একটু কুয়াশা মাখা জ্যোৎস্না, কিংবা ফকির চাঁদের ঢিবিতে একা শিরিষের যে সৌন্দর্য, এসব থেকে সে কোনো মানসাঙ্ক কষতে পারে না। বাইরের জগৎটা থেকে সে রস আহরণ করতে পারে না বটে, তবে বইয়ের জগতের তালেবর লোক সে। বিস্তর পড়াশোনা করে, তাকে টেক্কা দেওয়ার মতো কেউ জন্মায়নি এখানে। লোকে তাকে ভয়ও খায়, তবু কি একটা খাপতি থেকে যাচ্ছে। সে কি ওই উপলব্ধি বা দর্শনের? বাজার পার হয়ে নিরিবিলি ফাঁকা জায়গা দেখে সে দাঁড়িয়ে পড়ল। না, একটু উপলব্ধির ব্যায়াম করা দরকার। সে জেদ ধরে দাঁড়িয়ে গোয়ারের মতো চারধারে জ্যোৎস্না মাখা শীতার্থ প্রকৃতি থেকে সেই উপলব্ধির গন্ধ পাওয়ার চেষ্টা করল। হচ্ছে না, মনের পর্দায় কিছুই ভেসে ওঠে না যে। 5-7টা লোক ঠাল্লা চিল্লা করতে করতে কাছে এসে পড়ল, সবকটা মাতাল। শ্রীপতি কিছু বুঝবার আগেই দলটা থেকে খেলারামের বাপ দৌড়ে এসে পায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে বলতে লাগলো, রাম রাম মাস্টারজি, আমার খেলারামকে জুতো চুরির ব্যাপারটা বলবেন না। বাপকে তাহলে নিচু নজরে দেখবে খেলারাম। অনেক পড়ে লিখিওয়ালা বেটা আমার, আমি মুখ্য ডিবি। ছাড়ো ছাড়ো বলে শ্রীপতি পা টেনে পিছিয়ে আসে। বাতাস দূষিত করে মদের গন্ধ ছাড়তে ছাড়তে দাঁড়িয়ে উঠে শুভারাম বলে, এইভাবে বাঁচা যায় মাস্টারজি? আমার বাপকে আর খেলারামকে একটু বলবেন, আমি সাফ সুতরো হয়ে গেছি, ভালো লোকের মতো থাকবো যদি আমাকে ফিরিয়ে নেয়। নাকে রুমাল চেপে শ্রীপতি ঘাড় নাড়ল। পৃথিবীটা বড়ই পচা, দুর্গন্ধময়। এই পৃথিবী থেকে উপলব্ধি বা দর্শনের কিছু ছেকে নেয়ার নেই। পুঁথিপত্রের মধ্যে রয়েছে আশ্চর্য সুন্দর জগৎ। লোকগুলো কোদাল গায়ে দিয়ে কোথায় যেন যাচ্ছে। যাওয়ার সময় শুভারাম হাত জোড় করে বলল, আশীর্বাদ করবেন মাস্টারজি, ফকির চাঁদের ডিবি করতে যাচ্ছি আমরা, যেন কিছু পাই। গম্ভীর ভাবে শ্রীপতি বলল, আজ পর্যন্ত বিস্তর হাঘরে ফকির চাঁদের ডিবিতে খোরাখুরি করেছে। সকলেরই আশা সাত ঘরা মোহর আর বিস্তর হিরে জহরত একদিন ওখান থেকে বেরোবেই। পেল্লায় ঢিবি খোঁড়ে শেষ হয় না। আজ পর্যন্ত সাপ ব্যাং আর ইট পাথর ছাড়া কিছুই বেরোয়নি। তবু অভাব পড়লেই কিছু লোক গিয়ে ঢিবিটা খুঁড়তে লেগে যায়। নদিয়া কুমার তার দুঃখের কথা ভাবতে ভাবতে দোকানের ঝাঁপ ফেলে ফিরছিল। নতুন জুতো জোড়া পুরনো খবরের কাগজে জড়িয়ে র্যাপারের তলায় বগলসাই করে নিয়েছে। পায়ের পুরনো হাওয়ায় চটাস পটাস শব্দ করে বোধহয় নদিয়াকেই গালমন্দ করছিল। করবেই, সময় খারাপ পড়লে সবাই ওরকম করে। খুব একটা সাদাটে ভাব চারদিকে। কুয়াশায় জ্যোৎস্নায় যেন দুধে মুড়িতে মাখামাখি হয়ে আছে। পাকা মর্তমানের মতো চাঁদ ঝুলছে আকাশে। পায়ের ফাটা জায়গাগুলোতে শীত সেধ হচ্ছে। ভালো করে তুষের চাদরটায় মাথা মুখ ঢেকে হাঁটছিল নদিয়া কুমার। চৌপথির কাছে বাড়ি, মাঝপথে ফকির চাঁদের ঢিবিতে কারো যেন গোপনে কিসব করছে। 2-4টে ছায়া ছায়া লোকজন দেখা গেল। নদিয়া কদমের জোর বাড়ায়। কোমরের গেজেতে বিক্রি বাটার টাকা রয়েছে। দিনকাল ভালো নয়, কপালটাও খারাপ যাচ্ছে। কেবল মাঝে মাঝে নতুন জুতো জোড়ের কথা ভেবে এত দুঃখেও ফক ফক করে সুখের হাসি হেসে ফেলছে নদিয়া। বেশ হয়েছে জুতো জোড়া, দিন 10 বাদ দিয়ে পড়বে। চোরাই জুতের মধ্যে যদি খোঁজ খবর হয় তো গেল 13টা টাকা। দামটা বেশি পড়ে গেল, তবু জুতো এক জোড়া দরকার। ভেলুরাম বলছিল বটে, বউকে জুতোতে হলেও তো এক জোড়া জুতো লাগে। ছেঁড়া হাওয়াই চটি দিয়ে কি আর জুতোনো যায়? বাড়ির সদর দরজায় পৌঁছে আঁতকে উঠে নদিয়া কুমার। কে একটা মেয়ে ছেলে ঘুমটা ঢেকে দাঁড়িয়ে আছে উঠোনের জবা গাছটার তলায়। মেয়ে ছেলে নাকি ভূত প্রেত? তার বাড়িতে আবার মেয়ে ছেলে আসবে কি? নদিয়া বলল, রাম রাম, কে? আমি। নদিয়া ফের আঁতকে উঠে বলে, কে আমি? আহা বলে মেয়ে ছেলেটা এগিয়ে এসে তার দিকে। মুখে জ্যোৎস্না পড়েছে, ঊর্ধ্ব মুখে তার পানে তাকাতেই ঘুমটা খসে গেল। পুরুষ মানুষের মতো চুলওয়ালা মাথাটা বেরিয়ে পড়ল।
আ আ করে উঠে নদিয়া কুমার। এই যে মন্দাকিনী, তোমার এই সাজ! ভারী অবাক হয় নদিয়া। মন্দাকিনী জ্যোৎস্নার চোখে বিদ্যুৎ খেলিয়ে বলে, কেন, আই মেয়ে মানুষ সাজলে তোমার খুব অসুবিধা হয় বুঝি? সদরের কোন ডাইনিকে পছন্দ করে এসেছো, তাকে বৈশাখে ঘরে এনে বিয়ে করবে, তাতে বুঝি ছাই দিলাম? জ্যাটা মারি। এইসব বলতে বলতে মন্দাকিনী প্রায় নদিয়ার জামা কাপড় ছিঁড়ে ফেলে আর কি টেনে হিঁচড়ে। কিন্তু তাতে নদিয়া কিছু মনে করে না। কপালটা কি তবে ফিরল? নতুন জুতো, বউ। গহীন রাতে মন্দাকিনী শান্ত হয়ে কাঁদতে বসলো। তার আগে পর্যন্ত বিস্তর বাসন আছড়ে বিছানা ছুঁড়ে জামা কাপড় ফেলে রাগ দেখিয়েছে। নদিয়া খুব আহ্লাদের সঙ্গে দেখেছে। বছরটা আগে তো এরকমই ছিল মন্দাকিনী, এরকমই অশান্তি করত। মন্দাকিনী কাঁদছে দেখে নদিয়া বলে, কাঁদো কেন, জাল তো অনেক জ্বাললে, আমি বড্ড দুঃখী লোক, কেঁদো না। মন্দাকিনী জল ভরা চোখে কটাক্ষ এনে বলে, আমি এখন চুল পাবো কোথায়? কত লম্বা চুল ছিল আমার। তুমি কি এখন আর আমাকে ভালোবাসবে চুল ছাড়া? দৌড় মাগি, নদিয়া আদর করে বলে, চুলে কি আসে যায়। ভোর রাত পর্যন্ত সাত মাতালে ঢিবি খুঁড়ে পেল্লায় হাঁ বের করে ফেলেছে। শেষ পর্যন্ত অবশ্য কার কোদাল যেন ঠং করে লাগলো পেতলের কলসি বা ঘোড়ার গায়ে। দ্বিগুণ উদ্যমে সবাই খুঁড়তে লাগে আরো। হ্যাঁ, সকলের কোদালেই ঠন ঠন ধাতুখণ্ডের আওয়াজ বেরোচ্ছে। জয় মা কালী, জয় মা দুর্গা, জয় দুর্গতি নাশিনী। সাত মাতালের বুকের ভেতর জ্যোৎস্না ভাসাভাসি। সাত মাতাল এলো পাতারি কোদাল গাইতি আর শাবল চালিয়ে যেতে লাগলো। ভোর হতে আর দেরি নেই। শোভার আমার তার স্যাঙারদের রাতও বুঝি কেটে গেল। বেরোচ্ছে বেরোচ্ছে, অল্প অল্প মাটি সরে আর বস্তুটা বেরোয়। কি এটা? অন্ধকারে ঠিক ঠাহর হয় না, তবে ঘোড়া বা কলসি নয়, তার চেয়ে ঢের ঢের বড় জিনিস। ফকিরচাঁদের বসত বাড়িটা নাকি? খোঁড়াখড়ি চলতেই থাকে, হাতে ফোসকা, গায়ে এই শীতেও সপসপে ঘাম। কেউ জিরোতে চাইছে না। নেশা কেটে গিয়ে অন্যরকম নেশা ধরে গেছে। ভোরের আবছা আলোয় অবশেষে বস্তুটা দেখা গেল স্পষ্ট। সাত মাতাল চারধারে ঘিরে দাঁড়িয়ে দেখে একটা কবেকার পুরনো রেলের মালগাড়ির পাঁজর আধখানা জেগে আছে মাটির উপর। কবে বুঝি ডিরেল্ড হয়ে পড়েছিল এখানে। জং ধরা লোহা হলদে রং ধরেছে। কেউ কোনো কথা বলল না, হে দিয়ে পড়েছে। খুব ভোরে খেলারামকে তুলে পড়তে বসিয়েছে ভেলুরাম। খেলা দুলে দুলে ইংরেজি পড়ছে। গদির পাশ দিয়ে হাঁ ক্লান্ত মাটি মাখা সাত মাতাল ফিরে যাচ্ছে। তাদের মধ্যে একজন শোভারাম একটু দাঁড়িয়ে খেলারামের ইংরেজি পড়া শুনল। খুব জোর পড়ছে বেটা, বেটা বোধহয় ভদ্রলোক হবে একটা ভেবে এত দুঃখের মধ্যেও ঠিক করে একটু হেসে ফেলল শোভারাম। আপনারা শুনছিলেন গঞ্জের মানুষ। গল্প ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।